নমস্কার আমার সোনালি সকালের বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সোনালি আবার চলে এসেছি সোনালি সকালে একটা নতুন গা ছমছমে ভূতের গল্প নিয়ে। ঠিক যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, আমার আগের ভিডিওটা তোমরা সবাই খুব ভালোবেসেছো, খুব ভালো বলেছো, পছন্দ করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আন্তরিক অভিনন্দন জানাই, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তোমাদের সবাইকে। ঠিক এইভাবেই সোনালির পাশে থেকো, তাহলে সোনালি সকাল তোমাদেরকে আরও অনেক নতুন নতুন গল্প উপহার দিতে পারবে। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও, না হলে তো জানোই আমার গল্পগুলো তোমার দরজার সামনে গিয়ে কড়া নেড়ে ফিরে চলে যাবে। যদি সেটা না চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রিপশন অন করে বেল আইকন প্রেস করে দাও, আর তারপরে কানে হেডফোন লাগিয়ে ঘর অন্ধকার করে চুপি চুপি বসে পড়ো গল্প শুনতে। আমার পরিবেশটা কেমন লাগছে? চারপাশটা অন্ধকার, কেমন একটা গা ছমছমে পরিবেশ না? আসলে এরকম একটা পরিবেশ না হলে বোধহয় ভূতের গল্পটা ঠিক জমে না। যাই হোক, আমি আর বক বক করবো না, সোজা চলে যাই গল্পে। আজকের গল্পের নাম অশরীরী। চলো শুরু করা যাক। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছায় গিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা বা দেখাশোনা করার জন্য? স্যার, সুব্রত হেসে উত্তর দেয়, আপাতত আমি কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। এই চম্পা আর গৌর ওরা এই বাড়িটা ঝেড়ে পুছে গুছিয়ে রাখে, আর যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয়। তবে রাতে তো কেউ থাকে না, আমিও থাকি না। এই সন্ধ্যের মধ্যেই কাজ শেষ করে যে যার বাড়ি চলে যায়। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে না, এই ধরুন না প্রথম বাড়ির বাউন্ডারিটার ঠিক বাইরেই ওই যে কিছু ঘর আছে না, দেখলেন তো আসার সময়, ওখানেই আমরা থাকি। আসলে এই বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন না, উনি আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছিলেন। ও ঠিক আছে, তবে তোমাদেরকে রাতে ডাকলে পাওয়া যাবে তো? মানে তার কোনো ব্যবস্থা আছে? সুব্রত ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ আছে তো স্যার। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে দেখবেন একটা দড়ি ঝুলছে, সেটা টানলেই আমার ঘরে একটা ঘন্টা আছে, সেটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা আমাকে ডাকছেন। বাবা, তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ হে। কেন, তোমার কোনো মোবাইল টোবাইল নেই? মানে এই ফোন করলে যাতে তোমাকে আমি ডাইরেক্ট পেয়ে যাই? রাজশেখর জিজ্ঞেস করলেন। সুব্রত বলল, হ্যাঁ স্যার আছে, তবে বুঝতেই তো পারছেন এই গ্রামাঞ্চল, এমনিতেই টাওয়ারের সমস্যা, সন্ধ্যের পর তো কানেকশনই পাওয়া যায় না। রাজশেখর একটু হেসে বললেন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে নাকি? সুব্রত বলল, না না স্যার, সেটা কেন? আপনারা রাতে কি খাবেন বলুন, চম্পাকে বলে দিই, চম্পা সেটা বানিয়ে দিক, আমি ঘন্টাখানেক পরে এসে সেটা পৌঁছে দিয়ে যাব। রাজশেখর ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হে, রাতে কি খাবে? ওফ, এরকম ব্যাপার হবে জানলে কিন্তু খাবার দাবার কিনে নিয়ে আসতাম আসার পথে। রাজশেখরের বন্ধু অনি বলল, আরে বাবা, এত কেন চিন্তা করছো, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। রাজশেখর বলল, তাহলে বলো কি খাবে? অনি বলল, বেশি আর কি, একটু লুচি আর কষা কষা পাঁঠার মাংস আর একটু গা গরম করা পানীয়। সুব্রতর দিকে তাকিয়ে চোখটা ছোট করে বলল, কি হে, হবে তো?
সুব্রত লজ্জা পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বাবু, মানে আমি এনে দেবক্ষণ। অনি বলল, ঠিক আছে তাহলে আর কি, নিয়ে এসো। আমরা বরঞ্চ একটু বাড়িটা ঘুরে দেখি, হ্যাঁ বাড়িটা কেমন, আর যে ঘরে শোবো আমরা, দেখি সে ঘরটা তোমরা কেমন সাজিয়েছ। সুব্রত চলে যাওয়ার পর রাজশেখর আর অনি নিচে ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদারি বাড়ি, গঙ্গার পাড়ে। কোনো এক কালে নাকি এখানে জমিদাররা থাকতো, আর তারপরে নাকি তাদেরই কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে চলে যান। তিনি তার গোটা পরিবার নিয়ে গেছিলেন, আর তারপর থেকে তার বংশধররাও সেখানে। বাড়িটা এখানে কোনো রকমে ওই পড়েছিল, পোড়ো বাড়ির মতো। কয়েক পুরুষ পর এক ছেলে, মানে এখন যিনি বাড়ির মালিক, তিনি বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। আসলে এত বড় একটা বাড়ি রাখা, দেখাশোনা করা, খরচও তো প্রচুর। বাড়িটা ভাড়া দিলে বরং কিছু টাকা পয়সা উঠে আসবে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পরে ওদের দুজনেরই যেন মনে হচ্ছিল সত্যি সত্যি বুঝি জমিদারি আমলে এসে পৌঁছেছে। তারপরে ওরা ওদের ঘরে এসে উপস্থিত হলো। বাহ, বেশ উঁচু রাজকীয়ভাবে সাজানো বিছানায় একদম শুভ্র দুগ্ধ ফেননিভ বিছানা পাতা, তার সাথে বালিশ গোলবালিশ সব আছে। বাহ, ওপরে আবার একটা ঝাড়বাতিও ঝুলছে। সত্যি কথা বলতে কি, গোটা বাড়িতে একটা একটা অদ্ভুত মায়াবী পরিবেশ যেন সৃষ্টি হচ্ছে। পাখার সুইচটা হাত দিতে পাখাটা বেশ জোরে খুলল। পাখা আছে তাহলে, আর কি। ওরা ঘরের লাগোয়া এক বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলো। রাজ দোতলার লাগোয়া একটা বারান্দার দিকে এগিয়ে গেল, তারপর হাত দিয়ে চেপে ছিটকিনিটা খুলল, কিন্তু দরজাটা খুলল না। বেশ কয়েকবার চাপ দিয়ে ঠেলাঠেলি করার পর দরজাটা খুলল, কিন্তু তখনই এক ঝলক ঠান্ডা বাতাস ঘরে ঢুকে এলো। ওদিকে অনি, সেও তখন বাথরুম থেকে বেরিয়ে এসেছে। বলল, রাজ, তোমার জন্য না নিজেকে একদিনের জন্য হলেও এই জমিদার বাড়ির কেউ বলে মনে হচ্ছে। রাজ হাসলেন, বললেন, তাহলে বলো, তুমি তো ভাই আসতেই চাইছিলে না। অনি বলল, আরে ভাই কি করে বুঝবো, তোমার দৌলতে এত সুখ কপালে নাচছে। ওদের কথাবার্তার মাঝে ঘরে এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি, নিচেই ডাইনিংয়ে যাবেন নাকি এখানেই দিয়ে যাব, আপনারা যেটা বলবেন। রাজ বলল, নিচেই চলো, বিছানায় বসে খাবো নাকি? সুব্রত বলল, হ্যাঁ ঠিক আছে দাদা, চলুন স্যার। তারপরে যে তার চোখ পড়ল সেই বারান্দার খোলা দরজাটার দিকে, সুব্রতর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, এটা এটা কে খুলল? রাজ উত্তর দিল, কেন, আমি, ঘরে একটা ভ্যাপসা গরম ছিল, ঘরে গরমটা বেরিয়ে যাবে। সুব্রত কিছু বলল না, মাথা নিচু করে বলল, আপনারা নিচে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে গিয়ে তো ওদের চক্ষু ছানা ভরা। বাপরে, যা বিশাল একটা ডাইনিং টেবিল পাতা হয়েছে, মনে হচ্ছে কিছু না হলেও অন্তত 30-40 জন তো এখানে একসাথে বসে খেতে পারবে।
তবে অত লোক এখন খেতে বসবে না এটা ঠিকই, কিন্তু সাজানোটা দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আরও অনেকে আসবে। যাই হোক, আপাতত ওরা দুজন মুখোমুখি বসে খাওয়া শুরু করলো। সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপরে বসে বসে ওদের খাওয়ার তদারকিও করলো। খাওয়া শেষ হতেই ও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আমি আপনাদের জন্য পানীয় এনে রেখেছি, আমি ঢেলে দিচ্ছি। দুজনে বেশ খুশি হলো। তারা বসার ঘরে এসে বসলো। সুব্রত পরিমাণ মতন সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বলল, ভাই তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য তুমি অনেক করলে। আর তোমাকে আটকাবো না, আর তোমাকে থাকতে হবে না, রাত তো বেশ অনেকটাই হলো, এবার বরঞ্চ তুমি আসো, কিন্তু হ্যাঁ, দরকার পড়লে তোমাকে পাবো তো? সুব্রত বলল, হ্যাঁ স্যার, নিশ্চয়ই পাবেন। আচ্ছা তাহলে আসি, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু একটু করে পানীয়র গ্লাসে চুমুক দিচ্ছে আর গল্প করছে। হঠাৎ করে অনি বলল, বুঝলে রাজ, এই সমস্ত রকম জমিদারি আরাম বিলাস বেসনের ব্যবস্থা যখন করলেই, তখন ওই নাচঘরে মানে বাইজির ব্যবস্থাও তো করতে পারতে, মানে তাহলে আনন্দটা আর একটু জমতো, এই আর কি। মানে কোনোদিন তো আর ওসব আমরা এই জন্মের সামনে থেকে দেখার সুযোগ পাবো না, তাই না? রাজ একটু ভেবে বলল, এটা তুমি মন্দ বলনি, আগে বললে কিছু একটা ব্যবস্থা করা যেত, কিন্তু এখন তো সেটা সম্ভব না। অনি বলল, সুব্রতকে বললে হতো না? রাজ বলল, হতো কি, ও কি এত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারতো? কি জানি, আমার তো মনে হয় না। সুব্রতর কথা উঠতেই অনি মাঝখানে থামিয়ে দিয়ে বলল, আহা, আরে ওই যে চম্পা না কে বললো না, যে রান্নাবান্না করে দিয়েছে, সেও তো আসতে পারতো ভাই, আমাদের একটু মনোরঞ্জন করতে। একটা রাতেরই তো ব্যাপার, মানে আমরা এই সমস্ত গল্পের মাঝখানে হঠাৎ করে ঘরের আলো নিভে গেল। রাত চমকে উঠে বলল, যা, লোডশেডিং! কই, সুব্রত তো আগে বলেনি যে এখানে আলো হঠাৎ যেতে পারে। কি যে করে না, আর না হলে ওকে দিয়ে 2-3টে মোম তো আনিয়ে রাখতে পারতাম। অনি বলল, এইরকম বাড়িতে হঠাৎ করে আলো চলে গেলে কেমন যেন একটা অনুভূতি হয়, তাই না? রাজ বলল, কে ভয়টাই করছে নাকি? অনি উত্তর দিল, না, ঠিক ভয় নয়। রাজ বলল, তুমি কিন্তু ভাইয়া সেই আগের মতোই ভীতু রয়ে গেছো, এটা আমি জানতাম না। হঠাৎ ওদের কথার মাঝে যেন কিসের একটা শব্দ হলো। রাজ এদিক ওদিক তাকিয়ে অনেককে জিজ্ঞেস করলো, কিসের শব্দ হলো একটা? অনি চমকে বলল, কোথায় শব্দ? রাজ বলল, তুমি শুনতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট শুনছি, কেমন একটা ঘুঙুরের আওয়াজ। অনি চমকে উঠল, এদিক ওদিক তাকিয়ে বলল, কোথায়? ওই শোনো। এবার দুজনেই শুনতে পেল। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝবার চেষ্টা করতে লাগলো যে শব্দের উৎসটা অ্যাকচুয়ালি কোথায়। কিছুটা অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে যখন চোখে অন্ধকার শুয়ে এলো, তখন দুজনেই দেখতে পেল একজন সাদা পোশাক পরা মহিলা নাচের পোশাক পরে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছে।
আর ওনার নামার তালে তালে ঘুমুরের আওয়াজ হচ্ছে। ওনাকে দেখে দুজনেই চমকে উঠল। সুব্রত তো বলেছিল যে এই বাড়িতে নাকি কেউ থাকে না, তাহলে এই মহিলা আবার কোথা থেকে চলে এলো? মহিলা আস্তে আস্তে এগিয়ে এলো। রাজ কোনো ভয় টয় না পেয়ে বলল, কে আপনি? কিন্তু প্রশ্ন করতেই টের পেল ও নিজের আওয়াজ এত চেষ্টার পরেও কেঁপে গেছে। মহিলার হাসি শোনা গেল। সে বলল, সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর তাকে এখন চিনতে পারছো না? অনি বলল, তোমাকে তোমাকে কে ডাকলো? কই, আমরা তো তোমাকে ডাকিনি। মেয়েটি বলল, আলবাত ডেকেছ তো, নাচ দেখবে বলে। তা বলো, কি নাচ দেখবে? কত্থক নাকি আধুনিক কিছু? রাজ বলল, তুমি যাও, তোমাকে আমরা ডাকিনি। মেয়েটি যাবার নাম গন্ধ করল না। সে এগিয়ে এসে বলল, এখন ডাকনি, কিন্তু একটু আগে তো ডেকেছিলে, বলো ডাকনি। আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে আমাকে জোর করে ধরে এনেছিলে তোমরা। বলো আনোনি? আর যাতে ভবিষ্যতে আর কোনো দিন শিশু সন্তানের দোহাই না দিতে পারি, আমার চোখের সামনে ওকে মেরে ফেলেছিলে। রাজ চমকে উঠে বলল, কি সমস্ত পাগলের প্রলাপ বকছো? আমরা তো তোমাকে চিনিই না। মেয়েটি বলল, চিনো, আরে তোমাদের রক্তে আছে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করা, তাদেরকে নিয়ে বদমাইশি করা, তাদেরকে ভোগ করা। আর তোমাদের কথা না শুনলে তাদেরকে একদম পৃথিবীর থেকে শেষ করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো অব্দি বয়ে চলেছে তোমাদের শিরা ধমনীতে। আর তাই তো এতদিন পর এই বাড়িতে এসেই আবার তোমাদের নর্তকীর কথা মনে পড়েছে, তাই না? সেবার আমার ক্ষমতার অভাবে তোমাদের অপমানের কোনো প্রতিশোধ দিতে পারিনি, কিন্তু না, এবার তো আর ছাড়া যাবে না। এই বলে দুটো হাত এগিয়ে এলো দুজনের গলা লক্ষ্য করে। ঘটনাটা এতটাই আকস্মিক আর দ্রুত ঘটল যে ওরা কিছু বুঝবার আগেই বা কোনো রকমভাবে পালানোর আগেই সবকিছু শেষ হয়ে গেল। রাজ সুব্রত চিৎকার করার চেষ্টা করেছিল বটে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ওদিকে ওদের দুজনের গলার উপর আঙুলের চাপ বেড়ে উঠল। দু হাতে ধরেও সেই হাতকে ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনের কথা আটকে গেল। দুজনে গো গো করতে লাগলো, কিন্তু গলার উপর চেপে বসা হাত দুটোকে ওরা কিছুতেই ছাড়াতে পারল না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়ল মাটিতে। কিছুদিন পরে এক সকালবেলায় পুলিশ এসে উদ্ধার করলো দুটো পচে গলে যাওয়া মৃতদেহ। কিন্তু অফিসার বা পুলিশ কনস্টেবলরা এটা বুঝতেই পারলো না যে এই দুজন লোক কিভাবে এখানে এসেছিল আর কবে।
তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। কেমন লাগলো তোমাদের? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা তো জানো, তোমরা কমেন্ট করে আমাকে না জানালে আমি বুঝতে পারবো না যে আমি ঠিক করছি নাকি ভুল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, কারণ তোমাদের কাছ থেকে উৎসাহ না পেলে আমি আমার সোনালি সকালকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আশা করি তোমরা সবাই সেই আগের মতন আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে, ভরসা দেবে, আর অনেক অনেক বেশি করে আমার গল্প শুনবে। গল্পটা মন দিয়ে শোনো, ভালো লাগলে লাইক করবে, না লাগলে করবে না। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, চেনা পরিচিত সবার সাথে গল্পটাকে শেয়ার করো। আর অবশ্যই অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। ততক্ষণের জন্য শুভরাত্রি।